হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। চলে আসলাম 10 মিনিট স্কুলের আরো একটা অ্যাকাউন্টিং ক্লাস নিয়ে। আজকে আমরা এইচএসসি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী এই চ্যাপ্টার থেকে যেই গুরুত্বপূর্ণ টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমানতকারীর বই সংশোধিত পদ্ধতির নমুনা। প্রথমে আমরা জেনে নিই আমানতকারীর বই সংশোধন পদ্ধতি বলতে মেনলি কি বোঝানো হয়ে থাকে। আমানতকারী কে? যেই ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকের মধ্যে হচ্ছে কোনো হিসাব খুলবে তাকে বলা হয়ে থাকে আমানতকারী। তো আমানতকারীর বই বলতে মেনলি এখানে বোঝানো হচ্ছে নগদান বই। সেটাকে আমরা কিন্তু সহজ করে বলতে পারি নগদান বই সংশোধিত পদ্ধতি। ব্যাংক সনদ বিবরণীকে সঠিক, নির্ভুল, সহজতর ও সংক্ষিপ্ত আকার প্রকাশ করার জন্য এই আমানতকারীর বই সংশোধন পদ্ধতি এটা হচ্ছে একটা সময়োপযোগী ও বাস্তব ভিত্তিক পদ্ধতি। এই পদ্ধতি অনুযায়ী ব্যাংক সনদ বিবরণী তৈরি করার আগে আমানতকারীর বইটা তৈরি করে এর সংশোধিত একটা উদ্বৃত্ত হচ্ছে নির্ণয় করে নেওয়া লাগে। মেইনলি আমরা যে একক যে সংশোধিত পদ্ধতি করে আসছি তার একটা উন্নত ভার্সন হচ্ছে এই আমানতকারীর বই সংশোধন পদ্ধতি। যে সকল লেনদেন শুধুমাত্র ব্যাংক বিবরণীতে দেখানো হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি, সংশোধিত উদ্বৃত্ত নির্ণয়ের জন্য সে সকল লেনদেন নগদান বইতে দেখাতে হয়। যেমন ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, যেটা নগদান বইতে গিয়ে হয়তো আমরা দেখাইনি। এর ফলে কিন্তু অবশ্যই ব্যাংকের অর্থ কমে গিয়েছে, কিন্তু নগদান বইয়ের মধ্যে এটা অন্তর্ভুক্ত করা হয়নি। তো এই জিনিসটা দিয়ে আমরা হচ্ছে একটা সংশোধিত নগদান বই তৈরি করব। এছাড়াও ব্যাংক আমানতের সুদ, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, ব্যাংক কর্তৃক আদায়কৃত লভ্যাংশ, ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকা, ব্যাংক কর্তৃক পরিশোধিত খরচ, বাট্টাকৃত বিল ও চেকের প্রত্যাখ্যান, এরকম অনেক ধরনের লেনদেন রয়েছে যেগুলো হয়তো আমরা ব্যাংকের মধ্যে অন্তর্ভুক্ত করা হলেও আমরা নগদান বইয়ের মধ্যে গিয়ে সেগুলো উল্লেখ করি নাই বা অন্তর্ভুক্ত করি নাই। তো এখানে নগদান বইয়ের যে ভুলগুলো হবে ওই ভুলগুলো নিয়ে আমরা হচ্ছে আগে একটা নগদান বই তৈরি করব এবং সংশোধিত একটা নগদান বইয়ের ব্যালেন্স হচ্ছে আমরা আগে বের করব। তারপর এই ব্যালেন্সটা দিয়ে পরবর্তীতে গিয়ে আমরা একটা একক যে সংশোধন পদ্ধতির কাইন্ড অফ হচ্ছে একটা ব্যাংক সনদ বিবরণী করব। তো এটাকেই জাস্ট দুটোকে ভাগ করে ফেলা হচ্ছে। প্রথমে নগদান বইয়ের ভুলগুলো নিয়ে কাজ করা হচ্ছে এবং তার পরবর্তীতে ব্যাংক বিবরণীর যে ভুলগুলো রয়েছে ওইগুলো নিয়ে পরবর্তীতে গিয়ে হচ্ছে আমরা কাজ করব এবং ওইগুলো দিয়েই বেসিক্যালি আমরা একটা একক যে সংশোধিত পদ্ধতিতে ম্যাথটা করব। তো প্রথমে আমরা যেটা করব, যেটা বললাম যে আমরা আগে একটা আমাদের বই সংশোধন পদ্ধতির মধ্যে আমরা নগদান বই হচ্ছে তৈরি করি আমরা আগে, যেটাকে সংশোধিত নগদান বই বলা হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য যে ব্যাংক বিবরণী কোনো ভুল হলে সেটা কিন্তু আমরা ব্যাংক বিবরণী থেকে সংশোধন করব, সেটা কিন্তু আমরা নগদান বইয়ের মধ্যে সংশোধন করব না। আর নগদান বইতে যে ভুলগুলো হবে সেগুলো নগদান বইয়ের মধ্যে গিয়ে সংশোধন করতে হবে। সো নগদান বইয়ের ভুল কোনগুলা? সাধারণত দেখা যায় যে নগদান বই কিছু কিছু এন্ট্রি থাকে যেগুলো ব্যাংকের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু নগদান বই অন্তর্ভুক্ত করে নাই। এটা হচ্ছে প্রথম ভুল। এটা হতে পারে যে ব্যাংক অর্থ বাড়িয়ে দিয়েছিল বা ব্যাংক অর্থ কমিয়ে দিয়েছিল, সেগুলো নগদান বই লেখে নেই। আবার আরেকটা ভুল হতে পারে যে নগদান বই ভুল করে বেশি দেখিয়ে দিয়েছে। 3 নাম্বারটা হতে পারে নগদান বই ভুল করে কম দেখিয়ে দিয়েছে। যদি ভুল করে বেশি দেখিয়ে দেয় ওইটাকে ঠিক করার জন্য মাইনাস করতে হবে, আর যদি কম দেখিয়ে দেয় ওটা ঠিক করার জন্য আমাদেরকে যোগ করতে হবে। তো নগদান বইয়ের কিন্তু আমরা জানি 2 ঘর নগদান বই তৈরি করার সময় গিয়ে আমরা বেশ অনেকগুলো হচ্ছে কলাম নিয়ে কাজ করি, বাট এখানে আমরা সংশোধিত নগদান বই তৈরি করার ক্ষেত্রে আমরা জাস্ট একটা সংক্ষিপ্ত ঘর নিয়ে কাজ করব। জাস্ট তারিখ, বিবরণ, জাবেদা 20টা টাকা, তারিখ, বিবরণ, জাবেদা 20টা টাকা, এবং এই টাকাটা মেনলি হবে হচ্ছে ব্যাংকের টাকা। এই জন্য পাশে লিখে দিয়েছি আমরা ব্যাংক কলাম। তো বাকি যেগুলো রয়েছে খতিয়ান পৃষ্ঠা বা হচ্ছে আমাদের অন্যান্য যে জিনিসগুলো মানে খতিয়ান পৃষ্ঠা না, আমাদের ভাউচার নং, রসিদ নং, ওই জিনিসগুলো উল্লেখ করতে হয় না। নগদ টাকা নিয়েও এখানে কোনো আমাদের কাজ নেই, জাস্ট ছোট্ট একটা ঘর নিয়ে হচ্ছে আমরা এখানে কাজটা করছি। প্রথমেই ব্যাংকের ক্ষেত্রে কিন্তু আমাদের 2 ধরনের ব্যালেন্স হওয়া পসিবল। একটা হতে পারে ডেবিট ব্যালেন্স আর একটা হতে পারে ক্রেডিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স মানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, আর ক্রেডিট ব্যালেন্স মানে হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। তো যদি আমাদের এমন হয় যে ব্যাংক জমা দেওয়া আছে তখন সেটাকে আমরা ব্যালেন্স বিধি হিসেবে ডেবিট দিকে নিয়ে আসবো। আর যদি এমন হয় যে আমাদের ব্যাংক জমাতিরিক্ত দেওয়া আছে তখন সেটাকে ব্যালেন্স বিধি নামেই আমরা ক্রেডিট দিকে নিয়ে আসবো। সো ব্যাংক জমা হোক ব্যাংক জমাতিরিক্ত হোক ব্যালেন্স বিধি দিয়ে শুরু হবে, ডিপেন্ড করছে এটা কি ডেবিট দিকে আসবে না ক্রেডিট দিকে আসবে। ব্যাংক জমা হলে ডেবিট দিকে আর ব্যাংক জমাতিরিক্ত হলে ক্রেডিট দিকে। তারপর
ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে কিন্তু নগদের মধ্যে ডেবিট করা হয়নি, এই জিনিসগুলো হচ্ছে আমরা যোগ করে দিব। ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে কিন্তু নগদান বইতে ডেবিট করা হয়নি, মানে নগদের মধ্যে যোগ করা হয়নি। এবং এরকম অনেকগুলো রিজন আছে, যে রিজনগুলোর কারণে আমার ব্যাংকের অর্থ বেড়ে যায়। যেমন ব্যাংক কর্তৃক সরাসরি আদায়, ব্যাংক কোনো দেনাদারের কাছ থেকে হয়তো সরাসরি টাকা আদায় করেছে। তো তুমি নিজেই চিন্তা করো, যদি সরাসরি কোনো টাকা আদায় করে ব্যাংকের অর্থ বেড়ে যাবে না কমে যাবে? অবশ্যই বেড়ে যাবে, বাট নগদান বই হয়তো সেটা জানে না, এই কারণে নগদান বই সেটাকে এবার যোগ করবে, যে তাকে যোগ করা নেই। আবার এমন হতে পারে যে ব্যাংক কর্তৃক সরাসরি কোনো অর্থ পরিশোধ করে দেওয়া হয়েছে, সেটা নগদান বই জানে না। তো নগদান বই এবার ব্যাংকে ফলো করে যেটা করবে, ও হচ্ছে এই টাকাটা পরিশোধ করে দেবে। তো এখানে বেসিক্যালি আমরা যেটা করি, ধরে নিই যে নগদান বই হচ্ছে অ্যাকচুয়ালি ভুল আর ব্যাংক বই সঠিক। ব্যাংক বিবরণী যে কাজ করবে নগদান বইকে এক্স্যাক্টলি ওই কাজগুলোই হচ্ছে করতে হবে। তারপর যদি আমরা যোগের দিকে আসি, একটা যোগ দেখবো, একটা বিয়োগ দেখবো। দেনাদার কর্তৃক হচ্ছে ব্যাংকে জমা, দেনাদার যদি সরাসরি এসে ব্যাংকে জমা দিয়ে যায়, আর যদি আমানতকারী না জানে, আমানতকারী তো যোগ বিয়োগ করবে না, কিন্তু অলরেডি কিন্তু ব্যাংক টাকা যোগ করে দিয়েছে, কারণ দেনাদার টাকা জমা দেওয়ার কারণে ব্যাংকের টাকা জেনুইনলি বেড়ে গিয়েছে, এ কারণে এটা যোগের দিকে আসবে। ব্যাংক যোগ করেছে, নগদান বই যোগ করে দেবে। আবার ব্যাংক চার্জ, ব্যাংকের মধ্যে দেখা যায় আমাদের কোনো সুবিধা নেই, তখন ব্যাংক চার্জ সাহায্য করে। সেই চার্জ যদি নগদান বই অন্তর্ভুক্ত না করে, তখন সেটাকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। ব্যাংক চার্জ ব্যাংকের অর্থ কমিয়ে দেয়, তাই বিয়োগের দিকে আসবে। তো নগদান বইয়ের মধ্যে কিন্তু যদি ব্যাংকের অর্থ বৃদ্ধি পায় ডেবিট দিকে আসে, আর ব্যাংকের অর্থ হ্রাস পেয়ে গেলে ক্রেডিট দিকে আসে। সো ডেবিট দিকে আসার মানে হচ্ছে আমরা আসলে যোগ করে দিব, আর ক্রেডিট দিকে আসার মানে হচ্ছে আমরা বিয়োগ করে দিব। দেন ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, মঞ্জুরিকৃত সুদ হচ্ছে এক ধরনের আয় এবং এর ফলে ব্যাংকের অর্থ বৃদ্ধি পায়, এই কারণে এটাকে আমরা যোগের দিকে নিয়ে আসতাম। আবার যদি ব্যাংক কোনো ধরনের ধার্যকৃত কমিশন থাকে, কোনো ধরনের কমিশন চার্জ করেছে, ধার্য করেছে, তার জন্য ব্যাংকে হচ্ছে আমার টাকা পরিশোধ করতে হবে, আমার ব্যাংকের ব্যালেন্স কমে যাচ্ছে, এই কারণে এটা ক্রেডিট দিকে চলে আসছে, এটাকে মাইনাস করতে হবে। ইস্যুকৃত চেকের প্রত্যাখ্যান, ইস্যুকৃত চেক মানে কি মনে আছে তো? যখন কিনা কোনো তৃতীয় পক্ষকে আমরা কোনো চেক দিই, সেটাকে বলতে পারি ইস্যুকৃত চেক। তো ইস্যুকৃত চেক যখন কিনা আমরা অন্য পক্ষকে দিয়ে দিচ্ছি, তখন কিন্তু ধরে নিয়েছিলাম বা অ্যাজিউম করে নিয়েছিলাম যে আমার ব্যাংকের অর্থ কমে যাচ্ছে, বাট সেটা প্রত্যাখ্যান হয়ে গিয়েছে, অর্থাৎ আসলে ব্যাংকের অর্থ কমে নেই। তাহলে মনে করো আমি 6,000 টাকার একটা চেক ইস্যু করেছিলাম, তো তখন 6,000 টাকা আমি মাইনাস করে দিয়েছি বা ক্রেডিট দিকে নিয়ে গিয়েছি। যেহেতু আসলে 6,000 টাকাটার যে চেকটা সেটা প্রত্যাখ্যাত হয়ে গিয়েছে, মানে এই টাকাটা আসলে কমে নেই, তাহলে আগের বার যে বিয়োগ করেছিলাম সেটা ভুল করে ফেলেছি। এই জিনিসটা ঠিক করার জন্য আমরা এবার যোগের দিকে বা ডেবিট দিকে নিয়ে আসবো। ইস্যুকৃত চেকের প্রত্যাখ্যান, ঠিক উল্টা কাজটা হয় যখন কিনা জমাকৃত চেকের প্রত্যাখ্যান হয়। আমি কোনো একজন ব্যক্তির কাছ থেকে, তৃতীয় কোনো পক্ষের নিকট থেকে আমি একটা চেক পেয়েছি, যে চেকটা আমি ব্যাংকে জমা দিলাম, আমি ধরে নিয়েছিলাম আমার ব্যাংকের অর্থ বেড়ে যাবে, তখন আমি ডেবিট দিকে নিয়ে আসছিলাম, কিন্তু আসলে ব্যাংকের এই চেকটা কি হয়ে গিয়েছে, প্রত্যাখ্যাত হয়ে গিয়েছে, তার ফলে অ্যাকচুয়ালি আমার ব্যাংকের অর্থ বাড়ে নেই। তো এই ভুলটা ঠিক করার জন্য আমরা ক্রেডিট দিকে নিয়ে আসবো বা বিয়োগ করে দিব। আদায়কৃত চেক লিপিবদ্ধ হয়নি, আমি একটা চেক আদায় করে ফেলছি অলরেডি, বাট এনিহাও আমি লিখতে ভুলে গিয়েছি, যেহেতু ব্যাংক লিখে দিয়েছে, ব্যাংকের অর্থ বেড়ে গিয়েছে, নগদান বই হচ্ছে এবার লিখে দিবে এটা। দেন বাট্টাকৃত বিলের প্রত্যাখ্যান, ওই যে জমাকৃত চেকের মতোই যদি বাট্টাকৃত কোনো বিলের প্রত্যাখ্যান হয়ে যায়, তখন গিয়ে হচ্ছে আমার এটাকে মাইনাস করে দেওয়া লাগবে। ডেবিট পাশে ভুলে কম লিখলে, যদি এমন হয় ডেবিট দিকে হচ্ছে আমি কিছু কম লিখে দিছি, আমি 5,000 টাকা পেয়ে ভুল করে লিখে রাখছি 500 টাকা, 4,500 টাকা কম লিখছি আমি, সো এটাকে আমি ডেবিট দিকে নিয়ে আসবো। পুরো টাকাটা না কিন্তু, যে পুরো টাকা কম লিখছি 4,500 টাকা, ওটাকে হচ্ছে ডেবিট দিকে নিয়ে আসবো। ঠিক সেম ভাবে যদি ডেবিট পাশে হচ্ছে ভুলে আমরা কি লিখি, বেশি লিখে ফেলি, তখন এটাকে আমরা ক্রেডিট দিকে নিয়ে আসবো। এমন হতেই পারে যে আমি বিয়োগ, মানে আমি 500 টাকার জায়গায় ভুল 500 টাকা লিখে রাখছি, বেশি যোগ করে ফেলছি, সো এইগুলো ঠিক করার জন্য এবার মাইনাস করা লাগবে। তখন ডেবিট পাশে যদি ভুল লেখা হয়, তখন সেটাকে মাইনাস করবো, অর্থাৎ ক্রেডিট দিকে নিয়ে আসবো। দেন উল্টো হতে পারে যে ক্রেডিট পাশে গিয়ে হচ্ছে বেশি লিখে ফেলছি আমরা, ক্রেডিট পাশে যদি বেশি লিখে ফেলি, তখন সেটাকে ডেবিট দিকে আনতে হবে, আর ক্রেডিট পাশে কম লিখে ফেললে সেটাকে আমরা ক্রেডিট দিকে নিয়ে আসবো। তারপর আমাদের কাজ হচ্ছে আমাদের ডেবিট দিক যোগ করতে হবে, ক্রেডিট দিক যোগ করতে হবে, দেখতে হবে কোন দিকটা বেশি। ধরে নেই আমাদের ডেবিট দিক বেশি আসছে আর ক্রেডিট দিক কম আসছে, ডেবিট দিকে আসছে 60,000 টাকা আর ক্রেডিট দিকে আসছে মনে করো 45,000 টাকা, দুই পাশের মধ্যে 15,000 টাকা ডিফারেন্স। তখন এই ব্যালেন্স সিডি নামে
এই 15,000 টাকা হচ্ছে আমরা এখানে বসিয়ে দিব, তারপর দুই দিক যোগ করলে দেখবো সেম পরিমাণ টাকা দুই দিকে বের হবে। আমাদের কিন্তু উল্টাও হতে পারতো যে ক্রেডিট দিক বেশি আর ডেবিট দিক কম, তখন ব্যালেন্স সিডিটা হচ্ছে ডেবিট দিকে চলে আসতো। তো ব্যালেন্স সিডি এটাই উল্টা দিকে গিয়ে হয়ে যায় হচ্ছে ব্যালেন্স বিডি, আর এই ব্যালেন্স সিডিও উল্টা দিকে হয়ে গিয়েছে ব্যালেন্স বিডি। আমার কিন্তু অবশ্যই দেশে থাকবে না, হয় এদিকে ব্যালেন্স সিডি আর এখানে ব্যালেন্স বিডি থাকবে, অথবা এখানে ব্যালেন্স সিডি অর্থাৎ ব্যাংক জমাতিরিক্ত আর এখানে গিয়ে হচ্ছে আমার ব্যালেন্স বিডি থাকবে। এইসব মনে রাখতে হবে, দুটো কিন্তু আমরা পরীক্ষা একসাথে করে দিয়ে আসবো না। পরীক্ষা যেটা থাকবে তার উপর গিয়ে হচ্ছে আমার ম্যাটার ডিপেন্ড করবে। এই যে আমরা যে ব্যালেন্সটা পেয়ে গেলাম, ধরো এটাই পেয়েছি আমরা, এই ব্যালেন্স বিডি এটাকে হচ্ছে আমরা সংশোধিত আমরা ব্যালেন্স বলতে পারি আর কি, যে আমানতকারী বই সংশোধন পদ্ধতি, আমানতকারী বই বা নগদান বইকে আমরা সংশোধন করে ফেললাম। এবার এটা দিয়ে হচ্ছে আমরা যেটা করব, এটা দিয়ে হচ্ছে এবার আমরা একটা সহজ কথায় একক যে সংশোধন পদ্ধতির ম্যাথ করব। অর্থাৎ ধরে নিব যে আমার নগদান বইটা হচ্ছে ভুল আর ব্যাংক বইটা সঠিক। তো ব্যাংকের বেসিক্যালি 3টা ভুল আছে। একটা হচ্ছে জমাকৃত চেক যা আদায় হয়নি, ইস্যুকৃত চেক যা পরিশোধিত হয়নি, এবং ব্যাংকের হচ্ছে নিজের ভুল। তো প্রথমত আমরা শুরু করব নগদান বই অনুযায়ী ব্যাংক জমা নিয়ে, আজকে ঘরে লিখে দিব। এসে থেকে কোনগুলো যোগ হবে, ইস্যুকৃত চেক যে উপস্থাপিত হয়নি, যেহেতু ব্যাংক উপস্থাপন করে নাই, ব্যাংক টাকা কমায় নেই, নগদান বই টাকা কমাতে পারবে না, নগদান বই যোগ করে দিবে, এ কারণে ইস্যুকৃত চেক যে উপস্থাপিত হয়নি যোগ হয়ে গিয়েছে। আবার ব্যাংকের ভুলের জন্য টাকা কি দেখানো হয়েছে, বেশি দেখানো হয়েছে আর কি। যেহেতু ব্যাংক ভুল করে সঠিক করে ডাজন্ট ম্যাটার, যেহেতু ব্যাংকের ভুলের কারণে ব্যাংক টাকা বেশি দেখায় দিছে, নগদান বই হিসেবে আমি এটা কি করে দেবো, বেশি দেখায় দিব। তারপর মনে করো আবার বিয়োগের মধ্যে কোনগুলো আসতে পারে, বিয়োগের মধ্যে আসতে পারে যে আদায়ের জন্য জমাকৃত চেক যেখানে আদায় হয়নি, আমি আগে যোগ করে দিয়েছিলাম বা যোগ করা উচিত হয়নি, সেখানে আমি বিয়োগ করে দেব। আবার ব্যাংকের ভুলের জন্য টাকা কম দেখানো হয়েছে, যদি এমন হয় টাকা কম দেখানো হয়েছে তখন সেটাকে বাড়িয়ে দেখানো লাগবে, মানে বাড়ি দেখানো লাগবে না, যেহেতু ব্যাংকে টাকা কম দেখাইছে, নগদান বই ব্যাংকে ফলো করছে, নগদান বই তখন কম দেখায় দিবে। তো এই দুটো যোগ হবে, আর এই দুটোর যোগফলটা হচ্ছে বিয়োগ যাবে। এই দুটোর যোগফল হচ্ছে এটা, সো নিচে অবশ্যই দাগ দিয়ে নেওয়া লাগবে। এন্ড এই দুটোর যোগফল হচ্ছে মনে করো এটা। সো আমরা এই দুটো যোগ করব আর এটা বিয়োগ করব, তাহলেই যেটা হবে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা বের হয়েছিল না, তাহলে আলটিমেটলি অ্যান্সার হবে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা বা ব্যাংক উদ্বৃত্ত। এটাই হচ্ছে আমার ম্যাথটা শেষ আর কি। তো ওই একক জেরের ম্যাথে আমরা কাইন্ড অফ করছি, বাট এটাকে জাস্ট দুই ভাগে ভাগ করে করছি। প্রথমটা হচ্ছে নগদান বইয়ের ভুলগুলোকে নিয়ে প্রথমে কাজ করা হয়েছে, তারপর ব্যাংক বইয়ের ভুলগুলো নিয়ে পরবর্তীতে কাজ করা হয়েছে। যেভাবে করো না কেন আলটিমেটলি কি দুই দিকে আমার অ্যান্সার হচ্ছে সেম আসবে। এই জিনিসটা হচ্ছে আমার কি করতে হবে, এখন মাথায় রাখতে হবে। সো মোটামুটি ছিল হচ্ছে আজকে আমাদের ক্লাসের কন্টেন্ট। তো আশা করছি আমানতকারী বই সংশোধন পদ্ধতি কি, এর নমুনা ছকটা কেমন হতে পারে, এই সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গিয়েছে। তাহলে নেক্সট ক্লাসে গিয়ে আমরা আমানতকারীর বই সংশোধন পদ্ধতির একটা সমস্যা সমাধান করব। তো নেক্সট ক্লাসটা অবশ্যই আমাদের খুব মনোযোগ দিয়ে করতে হবে। তাহলে আজকে আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী ভিডিওগুলোতে। ধন্যবাদ সবাইকে।